নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকের হল্লা বলে দোলা সেনেরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস, দোলা সেন, ডেরেক ওব্রায়েনরা, এবং দাবি করেছিলেন তারা যে সুপ্রিম কোর্টের কাছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই জায়গাটা সুপ্রিম কোর্ট বিচার করুক, এতে মানুষের হয়রানি হচ্ছে। একদম পরিষ্কার এই অভিযোগ ছিল যে মানুষের হয়রানি হচ্ছে, প্রচুরভাবে ব্যাপকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর ফলে, হয়তো তাদের নাম কেটে বাদ যেতে পারে ইত্যাদি। এবং এটা বলা হয়েছিল যে তার কারণগুলোকে উল্লেখ করবার জন্য। আজকে আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশগুলো কি কি একবার আপনাদেরকে দেখাই, আসুন দেখি। এসআইআর সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে, একদম পরিষ্কার। দ্বিতীয়ত কি বলেছে সুপ্রিম কোর্ট, বলেছে ভোটারদের নাম প্রকাশ্যে টাঙাতে হবে। এই হচ্ছে নির্দেশ, ভোটারদের যে নাম প্রকাশ্যে টাঙাতে হবে। কোথায়? গ্রামাঞ্চলে পঞ্চায়েত অফিসে এবং শহরাঞ্চলে ওয়ার্ড অফিসে টাঙাতে হবে এই নামগুলোকে, যে কাদের নাম আসছে বা কাদেরকে ডাকা হচ্ছে, তাদের ক্ষেত্রে কি সমস্যা রয়েছে তাও জানাতে হবে তালিকায়। একেবারে বাস্তব, এটা তৃণমূল কংগ্রেসের দাবি ছিল দীর্ঘদিন ধরে। ভোটারদের নথি জমা দেওয়ার ক্ষেত্রে অযথা কোনো বাধা দেওয়া চলবে না ইত্যাদি, এবং শুনানিতে কারোর কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদ দিতে হবে। এটাও কিন্তু দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তিনি বলেছিলেন যে এই দাবি তিনি করেছেন। বুথ স্তরে এজেন্টদের থাকতে দিতে হবে, এটাও হচ্ছে তার আরেকটা নির্দেশ, যে বুথ স্তরে যারা এজেন্ট রয়েছেন অর্থাৎ বিএলএ 2 তাদেরকে থাকতে দিতে হবে। এসআইআর সংক্রান্ত শুনানি এবং নথি গ্রহণের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। মোটামুটি এই হচ্ছে সার্বিক নির্দেশ। পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসে পর্যাপ্ত কর্মী দিয়ে কাজ করতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশ। আসুন এবার এই জায়গায় দাঁড়িয়ে এই যে নির্দেশ সুপ্রিম কোর্টের, এই নির্দেশকে তৃণমূল কংগ্রেস তারা জয় হিসাবে দেখছেন, অর্থাৎ কোর্টে জয়। আজকে অভিষেক কার্যত কাছারি ময়দানে বারাসাতে তিনি বলে দিয়েছেন যে এবার হচ্ছে কোর্টে হারালাম, এবার ভোটে হারাবো এপ্রিল মেতে। আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাই, যে যেখানে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কার্যত তৃণমূল তাদের জয় হিসাবে দেখছে, অর্থাৎ আইনত জয় হিসাবে দেখছে। দেখুন, সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি, বিচারপতিরাও বলেছেন বিএলএ 2রা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের 2 গালে 2টো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি, 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? 10 কোটি মানুষের ক্ষমতা বেশি না বিজেপির ক্ষমতা বেশি? আর এই মুহূর্তে দিলীপ ঘোষেরও বক্তব্য আমরা পেয়েছি। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলছেন এই নির্দেশের পর শোনাবো আপনাদের, শুনুন। তবে এপ্রিলে দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনও শেষ হয়নি, কমপ্লেন নাও হচ্ছে এখনও। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন, কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয়। যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন। কান মুলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন, তাদের কী হয়ে গেছে? তো সেই জন্য নির্বাচন কমিশন যেটা করেছেন, সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয়। এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। এই বিষয় নিয়ে আমরা প্রথম তো আলোচনা করব ডেফিনেটলি, যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, এর ফলে রাজনৈতিক দলগুলো তো অবশ্যই তাদের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান স্পষ্ট করবে, কিন্তু পরিষ্কার তৃণমূল তাদের এটা জয় হিসাবে দেখছে। এবং এই রায়ের আগেও বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চে বলেছেন যে এই জায়গাগুলোকে তার ক্লিয়ারেন্স দরকার, পরিষ্কার স্বচ্ছতা দরকার এই সমস্ত জায়গায়, সেগুলো এসছে।
আর পাশাপাশি আরেকটা জায়গায় যেটা ভয়াবহ ছবি, সেটা হচ্ছে এই যে এসআইআর শুনানি নিয়ে আজকে তো 19 তারিখ, আজকে ফর্ম 7 জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। আজকে যে ছবি আসানসোল, বনগাঁ, লালবাগ এই সমস্ত এলাকার মানুষ দেখলো, ভাবা যায় না এই ধরনের ছবি এটা। তারপরেও আমরা বলবো যে গণতন্ত্রের ছবি, এটা গণতান্ত্রিক ছবি। একটা সাংবিধানিক ফর্ম তাকে আগুনে টেনে ছিঁড়ে, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে নষ্ট করে দেওয়া, সেই ছবিও আমরা আজকে দেখলাম। যা হোক, আমরা এতে আসবো পরে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আমরা আগে আলোচনা করি। আজকে দেখুন এই যে এই ছবিগুলো দেখুন, যেখানে আসানসোলে এমনকি লালবাগে পুলিশের গাড়ি পুলিশের সামনে ভেঙে তছনছ করে দেওয়া হলো। পুলিশের গাড়ি পুলিশের সামনে ভাঙছে মানুষ। বুঝুন আপনি, আইনকে বুড়ো আঙুল দেখানো জায়গাটা কোথায় গেছে? কারা এরা? এই এদের মদত দেয় কে? কোন সাহসে? দেখুন একের পর এক ফর্ম 7 যেগুলো টেনে নিয়ে কেড়ে নিয়ে এলাকায় সামনে ফেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে রাজনৈতিক পেশি শক্তির প্রমাণ। দেখুন পুলিশের গাড়ির ছবিটা একটু দেখুন। পুলিশের গাড়ি, পুলিশ এসছে, হাতে কারোর লাঠি নেই, কিছু নেই, পুলিশের সামনে পুলিশের গাড়ি। লালবাগে মুর্শিদাবাদের ছবি দেখুন, ভেঙে তছনছ করে দিয়েছে। এই যে উগ্রবাদ, এরপরে আপনারা বলবেন গণতন্ত্রের জয়, সংবিধানের জয়, বলা যায় কি? আমরা এটা নিয়ে আজকে আলোচনায় রাখবো, আজকে আলোচনায় থাকবো। আসুন তবে প্রথম এই সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিভাবে কে দেখছেন, আসুন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন এনবিএসটিসি চেয়ারম্যান প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। পার্থদাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন। আমি দুজনকেই স্বাগত জানাই। আমার সঙ্গে স্টুডিওতে মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র, অশোক ভট্টাচার্য, জাতীয় কংগ্রেস মুখপাত্র, দুজনেই আমার সঙ্গে রয়েছেন। অশোক দাও রয়েছেন, অশোক দাকেও পরিচয় করে দেবো। স্বাগত অশোক দাকে। আমি পার্থদার কাছে যাই। পার্থদা, এই নির্দেশের পর কার্যত এটাকে আদালতের জয় হিসাবে তৃণমূল কংগ্রেস দেখছে। তবে আমি বলবো যে যদি কিছু ভালো হয়ে থাকে সেটা মানুষের জয়। আপনারা কিভাবে দেখছেন? নিশ্চিতভাবে আপনার এই কথাকে আমি 100% সমর্থন করি। এটা মানুষের জয়। মানুষগুলো যে হয়রানির সম্মুখীন হচ্ছিল সেখান থেকে কিছুটা হলেও তারা রিলিফ পাচ্ছে। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটা দারুণভাবে বয়সের প্রমাণের জন্য একটা ডকুমেন্টেশন, যে ডকুমেন্টেশনকে নস্যাৎ করে দিয়েছিল নির্বাচন কমিশন, আজ থেকে সেই ডকুমেন্টেশনটা আবার দেওয়া যাচ্ছে। এটা সব থেকে বড় একটা দিক। তাতে অনেক মানুষ উপকৃত হবে এবং সাধারণ মানুষ তাদের এই শুনানির ক্ষেত্রে একটা নেসেসারি ডকুমেন্টস হিসেবে তারা প্রোভাইড করতে পারে। দুটো বিষয়, যে BLA 2 অর্থাৎ প্রতিনিধিদের উপস্থিত থাকা, অনেক ট্রান্সপারেন্সি, অর্থাৎ যারা কি ডকুমেন্টেশন জমা করছে সেটা বৈধ অবৈধ, এই বিষয়গুলো নিয়ে একটা ধোঁয়াশা মানুষের মধ্যে রয়েছে। কারণ তারা সেখান থেকে সেভাবে রিসিভ পাচ্ছে না বা এই জাতীয় বিষয়গুলো পাচ্ছে না। সেগুলোকে নির্দিষ্টভাবে পলিটিক্যাল যে প্রতিনিধি রয়েছে তারা নিশ্চিতভাবে সেগুলোকে পয়েন্ট আউট করতে পারবে। হ্যাঁ পার্থদা। আচ্ছা, পার্থদার সঙ্গে যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়েছে। আমি মণিদার কাছে আসবো। মণিশঙ্কর পাল আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। হ্যাঁ, মণিকাঞ্চন পাল, প্লিজ। মণিদা, দেখুন, পার্থদা যদি না থাকে তাহলে আর বলে কি হবে? প্রধান বিরোধী দল না, উনি শুনতে পাচ্ছেন, পাবেন। প্রধান বিরোধী দল বলবে। যাই হোক, বিষয় যেটা হচ্ছে, আজকে আমরা প্রথম থেকে বলে এসেছি যে একটিও বৈধ ভোটার বাদ যাবে না, আর একটিও অবৈধ ভোটার লিস্টে থাকবে না। এটা আমাদের প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির দাবি ছিল। আমরা সেই জায়গাতেই আছি। আজকে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে, কোর্টের উপরে আমরা নয়, কোর্টের উপরে শাসক দল হতে পারে। আজকে যদি পার্থদার দলের ক্ষমতা থাকতো যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে চেঞ্জ করা, তাহলে হয়তো আজকে তারাও সেটাও করতে পারতো। বা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, মানে সংবিধান এখানে কোন অবস্থায়, জুডিশিয়ারি এখানে কোন অবস্থায়। দক্ষিণ 24 পরগনার একজন জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলছে যে আমার ফ্যামিলি ভয়ে আছে, মানে ভার্ডিক্ট দেওয়ার আগে এরকম অবস্থায় রয়েছে। আমরা কিছুদিন আগে হাইকোর্টে দেখতে পেলাম যে তাদের পক্ষে যদি রায় না যায় বা রায়ের যদি না আসার চান্স থাকে, তাহলে কিভাবে আন্দোলনের নাম করে মানে ম্যাজিস্ট্রেটকেও বিপদের সামনে ফেলতে পারে, সেটা পার্থদার দল দেখিয়েছে। সুতরাং কোর্টের উপরে আমার কিছু নেই। কিন্তু আজকে যে বিষয়গুলো আপনারা বারবার বলছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথাগুলো বলছেন, সেটা তো তার অধ্যত্বের প্রমাণ। আজকে আপনি বলুন তো পার্থদা, আপনি শাসক দল, আপনার কাছে আইন আছে রাজ্যের, আজকে যেভাবে
কোন আইনে বলে যে আপনার পছন্দ না হলে আপনি ইলেকশন কমিশনের অফিসে গিয়ে অত্যাচার করবেন? কজনকে অ্যারেস্ট করেছেন? আপনার মতো হতেই পারে, সব সিদ্ধান্ত আপনার মনের মতো হবে না। আমি এটা আসছি এই ফর্ম 7টা নিয়ে, এটা অত্যন্ত অসাংবিধানিক। কিন্তু আমি যেটা দেখলাম, বিরোধী রাজনৈতিক দল বা যে কেউ তো ফর্ম 7 অবজেকশন করতে পারে, কিন্তু সেখানে কেউ একজন এসডি অফিস বা বিডি অফিসে ঢুকছে, তার সামনে ফর্ম ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়া, এটা কোন ধরনের ধৃষ্টতা, পুলিশের গাড়ি ভাঙা, কোন কিসের সাহস? আমি জানি না, এটা আমি আসবো মনিদা, এটা সুপ্রিম কোর্টের রায় থাকুন দাদা, আমি ফার্স্ট রাউন্ডে সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে করে দিচ্ছি, তারপরে নেক্সট রাউন্ড আমি অবশ্যই ফর্ম 7 আসবো। অশোকদা কিভাবে দেখছেন বিষয়টা, আজকে সুপ্রিম কোর্টের রায়কে? দেখুন, এর আগে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এই সংস্থা এবং তার পরবর্তী সময়ে কংগ্রেস, তার পরবর্তী সময়ে তৃণমূলের সাংসদও মহুয়া মৈত্র মামলা করেছিল। প্রথম চোটের কথা বলছি, বিহারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একইভাবে কমিশনের নাকে ঝামা ঘষে দিয়েছিলেন মহামান্য আদালত এবং সেখানে আধারকে ঐচ্ছিক নথি হিসাবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। অ্যাডমিট কার্ডের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য এটা। এবং হিয়ারিংয়ের নামে যে হয়রানি, তার প্রতিবাদে আগামীকাল আমরা কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজ্যের সিইও দপ্তরের সামনে লাগাতার বিক্ষোভ দেখাবো। যে হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে, যে অমানবিক একটা পরিবেশ আবহ তৈরি করে ফেলেছে কমিশন, এবং এই অপদার্থতা এড়িয়ে যাওয়ার দায়, আমি বলছি মানবিকতার দু একটা দৃষ্টান্তও দিতে হবে। না দিচ্ছি তো, আপনার মনে নেই একটা পলিটিক্যাল বাইনারি তৈরি, আপনার মনে নেই অমানবিক, আপনি যখন কোন একটা সাংবিধানিক সংস্থাকে অমানবিক বলছেন, আপনি তো কোন একটা সাংবিধানিক সংস্থাকে অমানবিক বলছেন। শুধু অমানবিক বলছেন না, কারণগুলো দেখান। শুনবেন, আমি অনুরোধ করব আপনাকে কারণ দেখান। শুনুন না, আপনার যদি মনে হয় কারণ দেখান। আমি আগে আপনার কথা বলছি, আপনি বললেন না একটা গাল ভরা কথা, সাংবিধানিক সংস্থা। আসলে এর বৈদিকীকরণ অনেক আগে হয়ে গেছে। ভ্যানিশ কুমারকে আমরা চোর বলি, ভোট চোর। স্বয়ং জ্ঞানেশ কুমারের নির্দেশে ভোট চুরি হয়েছে, এই কথাকে যদি আপনি অসাংবিধানিক বলেন আপনি বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। এবার আমি যে কথাটা বলতে চাইছি শুনে নিন। যে অমানবিক খৈরুল বিষ খেয়েছেন, আমি ছেড়ে দিলাম, কেউ মারা গেছেন, তাকে সে তো মৃত মানুষ কথা কয় না, রবীন্দ্রনাথ বলেছেন। কিন্তু খৈরুল শেখ তিনি বিষ খাওয়ার পরে উত্তরবঙ্গের তিনি বলছেন এসআইআর আতঙ্কে তিনি বিষ খেয়েছেন। না আমি অমানবিক জায়গাটা বলছি, বুঝতে পারছি না। প্রত্যেক দিন অমানবিক জায়গাটা বলছি। সিনিয়র পলিটিক্যাল লিডার, আরে বলতে দেবেন না, 95 বছর বয়স খায়রুল শেখ, যার কথা আপনি বলছি, অমানবিক সেই 95 বছরের মানুষটার পাশে কে বিষ এনে দিল, আমার পক্ষে এটাও একটা সন্দেহের বিষয়। শুনুন, যার মাথা ফাটে সে চুন খুঁজে নেয়, ঠিক আছে? এখন আপনার সেই সিচুয়েশন আসেনি, আমারও আসেনি। না মানুষ কখন আত্মহত্যা করতে যায় জানেন? অশোকদা, আপনি এক্সাম্পল চাইছি আপনার থেকে, আমি আপনার বিরোধিতা করছি না। আমি তো, আপনারা যখনই অমানবিক বলছেন দু একটা এক্সাম্পল তো সেট করবেন। আপনি যদি নিজেই প্রশ্নকর্তা হন, নিজে উত্তরকর্তা হন, তাহলে আমার কিছু বলার নেই। এক্সাম্পল মনে করেন যে বিজেপিকে আড়াল করবেন, কমিশনকে আড়াল করবেন, আরে কি বিজেপির কি আমি লোক নাকি? আমি তো বিজেপিকেও জিজ্ঞেস করব একই কথা। বলতে একটুখানি বলি, একদম আমি দৃষ্টান্ত দিচ্ছি, মানে আপনি এক্সাম্পল দিন। আমি একদম, যেমন পার্থদাকে আমি জিজ্ঞেস করেছিলাম, পার্থদা বলছে আমার এলাকাতে এত লাখ মানুষ যাদের নাম বাদ গেছে। আরে উনি তো উদাহরণ দিয়েছেন, আপনার কাছে আমি উদাহরণ চাচ্ছি। উদাহরণটা দিচ্ছি, এক এক করে আপনি একটা উদাহরণ দিন। এই সমস্যাটা হয়েছে যেটা একটা অমানবিকতার নিদর্শন নির্বাচন কমিশন বলে দিচ্ছি। হ্যাঁ, গোয়ায় কাজ করতেন দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের আদিবাসী পরিযায়ী শ্রমিক সুভাষ হেমব্রম, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের শুনানিতে হাজির হতে বলা হয়। 11ই জানুয়ারি গোয়া থেকে ট্রেন ধরেন তিনি, কিন্তু ট্রেন অনেক দেরিতে চলছিল। সোমবার ভুবনেশ্বরে ট্রেন দাঁড়িয়ে থাকাকালীন পাশের গাছে তার ঝুলন্ত দেহ মেলে। তার পরিবারের দাবি এসআইআর আতঙ্কে আমার ছেলে আত্মহত্যা করেছে। উদাহরণ চাইলেন না, দিলাম উদাহরণ। খুব খুশি হলেন আপনি দিয়ে। আমার আজকে হচ্ছে শুনানি, মানে ধরুন আমার ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউতে যাচ্ছি, আমার ট্রেন আটকে গেল, আমি যেতে পারলাম না, আমি গাছের গায়ে গলায় দড়ি দিয়ে আমি ঝুলে পড়লাম, দেবাশিস চক্রবর্তী ঝুলে পড়লো, দোষকার যে ইন্টারভিউ নিচ্ছিল তার। অসাধারণ একটা কথা বলবো, বাহ, একটা কথা বলি, অসাধারণ। যে কোনো আত্মহত্যা দিনের শেষে হত্যা। যে আবহ, আতঙ্কের আবহ এ রাজ্যে তৈরি করেছে শুভেন্দু অধিকারী এবং শাসক দল তৃণমূল, সেই আতঙ্কের আবহেতে মানুষ আত্মহত্যা করছে। না এটা তো এই আতঙ্কের পরিবেশ না। আমার অশোকদার সঙ্গে আমি 100% সহমত। সাইকোসিস তৈরি করা হয়েছে। না একদম
কেউ মানে এক একজন এক এক রকম কথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে, এতে মানুষ হয়তো বুঝতে পারছেন। অমিতাভ দা আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ দা, এই যে অমানবিক বা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, মানে কত যে শব্দবন্ধনী ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশনের এগেনস্টে, আর আমরা হচ্ছে সব থেকে হতাশাই মিডিয়া পার্সন যারা, কারণ নির্বাচন কমিশন এখনো প্রেস অ্যাটেন্ডেন্ট দিচ্ছে না। মানে দেখুন, কংগ্রেসকে ছেড়ে কংগ্রেস অশোক দাকে দিয়েছেন, বিজেপির অফিসিয়ালসরা মণিকাঞ্চন বাবুকে দিয়েছেন, তৃণমূল তরফ থেকে পার্থ এসছেন, বাট নির্বাচন কমিশনের কোনো লোক নেই যাকে আমরা প্রশ্ন করব। আমরা হাইপোথেটিক্যালি মণিকাঞ্চন দা হচ্ছে নির্বাচন কমিশনের লোক, এরকম ধরে নিয়ে ওনাকে গালিগালাজ করছে, সেটা তো নয়। আপনি আমাকে বলুন, এই যে অমানবিকতার জায়গা, ধরুন দেখো দেবাশিস, সেখানে একটা জিনিস বুঝতে হবে। প্লিজ, হ্যাঁ বলুন। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, একটি প্রতিষ্ঠান সাংবিধানিকভাবে তৈরি হয়েছে বা সাংবিধানিক দায় দায়িত্ব পালনের জন্য গঠিত হয়েছে, এটা একটা দিক। এবার তার যে পদ্ধতি, তার যে কাজ করবার পদ্ধতি, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সংবিধান সুনির্দিষ্ট করে দিয়েছে বা আইন মারফত সুনির্দিষ্ট হচ্ছে, সেটা আরেকটা দিক। এবার সেইটা কার্যকর করবার ক্ষেত্রে কেউ যদি তার সেই নির্দিষ্ট কর্মপদ্ধতির বাইরে কিছু ইনোভেটিভ এমন কিছু করতে গেলেন যা কাজের সময়কে সংক্ষিপ্ত করার প্রয়োজনে বা বিপুল সংখ্যায় জনগণকে পরিষেবা দিতে হবে তার দ্রুততার কারণে, তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এই পদ্ধতিগত দ্রুততার কারণে তারা এমন সমস্ত প্রোটোকল গড়ে তোলেন যেগুলো সরাসরি এতদিনকার মানবিক অভ্যাসের মধ্যে পড়ে না। আমি অমানবিক কথাটা বলতে কেবলমাত্র হিংসাত্মক, অমানবিক বলতে কেবলমাত্র প্রতিক্রিয়াশীল এমন অর্থে বলছি না। আমি বলছি মানুষের অভ্যস্ত জীবনধারার বাইরে, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই কথাটা খুব স্পষ্ট ব্যাখ্যা আছে কি? মানে কতটা হলে তাকে ডিসক্রিপেন্সি বলা হবে, কতটা হলে লজিক্যাল বলা হবে, সেইটা কি আদৌ আমাদের কাছে সুস্পষ্ট? আমাদের দেশের সংবিধানকে ব্যাখ্যা করবার চূড়ান্ত কর্তৃপক্ষ হচ্ছে সুপ্রিম কোর্ট। এই এসআইআর প্রক্রিয়াতে কিন্তু বিহার হোক, বেঙ্গল চ্যাপ্টার হোক, বারবার দেখছি সুপ্রিম কোর্টকে এসে ইসিআই কে বুঝিয়ে দিতে হচ্ছে যে কাজটার জন্য এইভাবে করুন, এই তথ্যগুলোকে, এই সূত্রগুলোকে গ্রহণ করুন, এগুলো পবিত্র সূত্র, এগুলোকে নিতে হবে, আর এই প্রক্রিয়াতে এইভাবে স্বচ্ছতার সঙ্গে লিস্টগুলো টাঙিয়ে দিন। তা অর্থাৎ কিনা কোথাও কোথাও তাদের প্রক্রিয়ার জায়গাতে কিন্তু সম্ভবত সংবিধান যে রাস্তাটা চায়, যে পথটা দেখায়, তার থেকে ডিরেইল হওয়ার একটা প্রবণতা আছে, যে প্রবণতাকে বারবার সুপ্রিম কোর্ট শুধরে দিচ্ছে। কারণ সুপ্রিম কোর্টই আইনের, সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা আমাদের দেশে। এই অমানবিক কথাটা, শব্দবন্ধটা নির্বাচন করতে গিয়ে আমাদের কানে একটু খটকা লাগতে পারে, একটু কঠোর মনে হতে পারে, কিন্তু এটাও ঘটনা যে এসআইআর প্রক্রিয়া যবে থেকে চালু হয়েছে, এটা একটা বৈধ প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে কেন একটা ফিয়ার সাইকোসিসের দিকে ঠেলে দিলেন এ রাজ্যের বিরোধী এবং প্রধান বিরোধী দল এবং শাসক দল, সেটা অস্পষ্ট। যে বলছিলাম, সাংবিধানিক পদ তো মুখ্যমন্ত্রীও, তিনি যখন ইডি তদন্তের মাঝখানে ঢুকে পড়ে ফাইল তুলে নিয়ে আসছেন, আমি তাকে কি বলবো? মানবিক কাজ, একদম সাংবিধানিক কাজ কিভাবে বলবো? অর্থাৎ প্রক্রিয়ার একটা আলাদা ব্যাকরণও আছে, সেই ব্যাকরণটা সংবিধান সম্মত হওয়াটাই কাম্য। যদি তার বাইরে চলে যায়, সংশোধন করবার জন্য সুপ্রিম কোর্ট আছে, সেই একই সংশোধন সুপ্রিম কোর্ট করে দিয়েছে যখন ইডি সুপ্রিম কোর্টে গিয়ে জানালেন এই পুরো প্রক্রিয়াটা। ফলে বিষয়টা এইখানে যে অমানবিক শব্দবন্ধ নির্বাচনের মধ্যে কেবল তার নেতিবাচক দিকটা না দেখে একটু সফট অর্থে অমানবিক কথাটা যদি নেই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে মানুষ যাতে অভ্যস্ত নয় বরং হয়রান হচ্ছেন, সেটাও তো অমানবিক ব্যাপার হয়। সুতরাং এই প্রক্রিয়াটাকে অত্যন্ত সহজ সরল করে, অনেক বেশি প্রচার করে মানুষকে জানিয়ে এই প্রক্রিয়া শুরু করতে পারতেন নির্বাচন কমিশন। আমাদের রাজনৈতিক দলগুলো আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারতেন। এই এসআইআর প্রক্রিয়াতে সাধারণ জনগণ কিভাবে অংশগ্রহণ করবেন সে ব্যাপারে বিস্তৃত প্রচার করে, যদিও নিজেদের মুখ প্রচার করা ছাড়া আপাতত রাজনৈতিক দলগুলোর আর কোনো প্রচার নেই, তো সবটা মিলিয়ে যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ বিভ্রান্ত। দুদল ঠেলছে মানে ভয় দেখিয়ে ভোট আদায়ের দিকে, আর এদিকে নির্বাচন কমিশন সময় দ্রুততার সঙ্গে কাজটা করবার জন্য একদম এক একবার এক এক রকম ভাবে আমি মনিদার থেকে উত্তর নেব, অমিতাভ দা আমি উত্তর নেব মনিদার থেকে। কিন্তু অশোক দাদের একটা দাবি ছিল পরবর্তীকালে, প্রথম দিকে তো তারা পুরো বললেন এসআইআর এর বিরোধিতা করবেন, মকরদ্বারে বিক্ষোভ হলেই হলো ইত্যাদি, কিন্তু তারপরে যেটা অশোক দ্বারা বলছেন, মানে জাতীয় কংগ্রেস যেটা বলছে, সেটা হচ্ছে এই দ্রুততা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। এটা পার্থদাও বহুবার বলেছেন, দ্রুততা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। আপনাকে একটা কথা বলছি, বিরতি নেব। কুঞ্জরটা আসতে বললেন। হ্যাঁ, কোনটা?
অশ্বত্থমা হত ইতি কুঞ্জরটা আসতে বললেন। না আমি তা বলছি না, আমি অর্ধসত্য বললেন। বলছি যে আপনাদের এই অতি দ্রুততা নিয়ে আপত্তি। সত্যি যদি এত প্রিসাইজলি করতে হতো, দ্রুততাকে কমিয়ে সময় দেওয়া যেত। তবে একটা শব্দ আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেল দাদা, সেটা হচ্ছে এই যে মানবিক আর অমানবিক নিয়ে অমিতাভদার মতো মানুষ যখন ব্যাখ্যা করছেন, অসাধারণ জায়গাটা আমার লেগেছে, খুব ভালো লেগেছে। 3 বছর ফেল করার পর কুমার বলে আমার এক বন্ধু ছিল, আমার এক বন্ধু ছিল, আমি নিজের ব্যক্তিগত মানে মানবিক শব্দটা এত সুন্দর কানে লাগছে। তো কুমার যখন 3 বছর ফেল করেছে পরীক্ষায়, তারপরও পরীক্ষা হলে বসে ওর যে শিক্ষক ক্লাসরুমে গার্ড দিচ্ছেন, তাকে যখন কুমার লিখছে সে গিয়ে তাকে ধরে ফেলেছে, কুমার তুমি টুকলি দেখে লিখছো কেন? তখনও শিক্ষককে হাত জোড় করে বলছে, স্যার আমি 3 বছর ফেল করেছি, এবার টুকলি দেখে লিখতে দিন প্লিজ স্যার, একটু তো মানবিক হন, একটু মানবিক হন, আমি টুকলি দেখে লিখি, 3 বছর আমি ফেল করেছি, আর আমাকে আটকে রাখবেন না স্যার, আমার সামনে বিয়ে আছে, আমাকে একটু মানবিক হন। হায়ার সেকেন্ডারির মানে এইরকম একটা রেঞ্জের কথা। তো যাও, মানবিক হয়ে স্যার টুকলি ছাড় দিয়েছিলেন কিনা জানি না, আসলে মানবিকতার অনেক রকম ব্যাখ্যা হয়তো। আসুন, একটা দুদিন ধরে বিজেপি করা মানুষ, আমি মনিদাকে জিজ্ঞেস করব, মনিদা এমনিতেই প্রথমেই নাকি জাত নষ্ট হয়ে গেছে নির্বাচন কমিশনের, অশোকদা বললেন। দ্বিতীয়ত অমিতাভদা বললেন মাঝে মধ্যেই অবাধ্য ছেলের মতো দুষ্টুমি করে ফেলছে কমিশনার। সুপ্রিম কোর্ট একদম ন্যায়নিষ্ঠ পিতার মতো তাকে মাঝে মধ্যেই কান মুলে শিখিয়ে দিচ্ছেন, এই তোমাকে এই পথে চলতে হবে, ওই পথে চলতে হবে। আর সব দায় গিয়ে পড়ছে বিজেপির উপরে, যে বিজেপি এই কাজগুলো সব পেছনে থেকে করছে। একটা সাংবিধানিক মানে সংস্থার তার যে রেসপেক্ট, সেটা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের কাছে। মনে দেখুন, 2-3টে বিষয়। এক হচ্ছে মানবিক অমানবিক বিষয়। পানিহাটিতে প্রথম মৃত্যু হয়েছিল এসআইআর নিয়ে, এবং পরবর্তী তার আবার সুইসাইড নোটও বেরিয়ে গেল, তোমরা ক্যামেরায় দেখালে, পরবর্তীকালে দেখালো তার আঙুলি নেই, কিন্তু সেটা নিয়ে হইচই করে তৃণমূল কংগ্রেস পার্থদার দল একদম কাঁপিয়ে দিল। মানবিক অমানবিক অর্থাৎ মৃত্যুকে নিয়ে রাজনীতি মমতা ব্যানার্জির থেকে কে ভালো করতে পারে? নাম্বার 1। নাম্বার 2, এই যারা বলছেন যে এসআইআরের জন্য আমরা আত্মহত্যার কারণ কিভাবে ধরি, তার পোস্টমর্টম হয়, সেই রিপোর্ট অনুযায়ী ধরি না, যে পোস্টমর্টমে কি রিপোর্ট বেরোচ্ছে। একটা এসআইআর আত্মহত্যা, কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু একটাও এসআইআর নিয়ে যে বলা হচ্ছে এসআইআরের জন্য মৃত্যু হয়েছে, একটারও পোস্টমর্টম রিপোর্ট কোনো বিরোধী দলের কারো কাছে রয়েছে? কিভাবে বলে দিচ্ছে যে আমি একটা জায়গায় সমস্ত রেসপেক্টেড গেস্ট রয়েছে, ধরে নিন আজকে আমার এমডি স্যার ফোন করে বললেন যে দেবাশিস তোমার 1 মাস পর থেকে আর চাকরিটা থাকবে না। এবার এই 1 মাসের মধ্যে যদি আমার কোনো কারণে মৃত্যু হয়, বা মানে আমি যদি লিখে যাই যে আমার চাকরি থাকবে না, আতঙ্কে আমার মৃত্যু হলো, সেই দায় কি অফিস এর দায় বা এমডি স্যারের কি দায়, সেটা আমি জানি না সেটা হয় কিনা কখনো। নাম্বার 1। নাম্বার আমি জানি না সেটা হয় যে আমার চাকরি থাকবে না, এর জন্য আমি টেনশন, আমার মৃত্যু বলুন আমাকে প্লিজ। নাম্বার 2 হচ্ছে যেটা নিয়ে হলো এর আগে, কাঞ্জিলাল বাবুর ভালো মনে আছে, যখন আমাদের এমনি ভোটার কার্ড লিস্টের থেকে আমরা কার্ডে প্রথম এলাম টিএন সেশনের সময়, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন না, উন্মাদ, পাগল, টিএন সেশন, আরো কত কিছু ভাষায় রঞ্জিত করেছিলেন। অর্থাৎ পশ্চিমবাংলার একটা রাজনীতি আছে, কেন্দ্রে যে থাকবে তাকে গালিগালাজ করো, কেন্দ্রের নির্বাচন কমিশন, সিবিআই সবাইকে গালিগালাজ। আজকে আমরা তার রেজাল্ট পাচ্ছি যে ভোটার আইডি কার্ড হওয়ার বলে কি এফেক্ট হয়েছে। সুতরাং আজকে যেটা আমরা গালমন্দ করছি, এটার এফেক্ট হয়তো 2 দিন পরে পাবো। আমরা জ্যোতি বসুর এক্সাম্পলটা দিতেই পারি। নাম্বার 3 যেটা হচ্ছে বিহারের ক্ষেত্রে তো কংগ্রেস এই বড় বড় 10 দিস্তা খাতা নিয়ে অবজেকশন করেছিল, কি হয়েছে? আর ভোট চুরি বারবার কেন কংগ্রেস আজকের এই অধঃপতন? কারণ তারা যেটা বলছে সেটা বাস্তবতা নেই, বলছেন ভোট চুরি। আচ্ছা, 2014 বিজেপি সরকার আসার পর কি সব রাজ্যে সব ভোটে বিজেপি জিতেছে? এরকম তো হয়নি। খুব একটা চুরি করে ওইভাবে জেতা যায় না, মানে ভোট চুরি বলছে, তাহলে তো আমরাই জিততাম, তাহলে তো কংগ্রেস জিততই না। আমি যদি বলি যে 2021 তৃণমূল ভোট চুরি করে 214টা আসন পেয়ে জিতে গেছে, এটা অবাঞ্ছিত কথা, এটা বিরোধিতার জন্য বলে, এর সঙ্গে যুক্তি নেই। মাস কমিউনিকেশন যদি না থাকে বা মাস পিপল সাপোর্ট না থাকলে যেতে জানো। অশোকদা আপনি কি বলছিলেন? মানবিক অমানবিক নিয়ে আমি ছোট্ট কয়েকটা কথা বলবো। বন্যায় মানুষ মারা যায়, ভূমিকম্পে মারা যান, অগ্নিকাণ্ডে মারা যান, খরায় মারা যান। শুধুমাত্র ব্যাংকের লাইনে দাঁড়িয়ে যখন প্রায় 250 শতাধিক মানুষ মারা গেলেন নোটবন্দির সময়, সেইটাকে আপনার যদি মানবিক দৃষ্টিভঙ্গি মনে হয়ে থাকে, অমানবিক না মনে হয়, তাহলে সেটা আমার চিন্তা ভাবনার দীনতা, আপনার সেটা মহানতা হতে পারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, একটু আগে মণিকাঞ্চনদা বলছিলেন বিজেপির প্রতিনিধি, যে কোথাও কি
পোস্টমর্টম রিপোর্টে প্রমাণ হয়েছে এসআইআর এর জন্য মারা গেছেন। মণিকাঞ্জনদা, আমি সবিনীতভাবে বলছি, আমি যদিও সাহিত্যের ছাত্র, কিন্তু মেডিকেল সায়েন্সে এমন কোনো অনুচ্ছেদ আজ অবধি লেখা হয়েছে বলে আমার জানা নেই যেখানে পোস্টমর্টম করলে এসআইআর কিংবা এনআরসি বা কিংবা Postmortem report আছে একটা আপনার কাছে? না, না, সেগুলো আছে। Postmortem report বলতে দিন। আমি বললাম, আমি কি বললাম? মেরে ফেলেছে। শুনুন। সুইসাইড নোট, যেটা সুইসাইড আঙুল নেই, সুইসাইড নোট লিখে আপনাকে দিয়েছে। বলছি মাননীয় সঞ্চালক, আপনাকে বলছি, আত্মহত্যায় প্ররোচনা দেওয়াটাও ভারতের সংবিধানে বর্ণিত আইন অনুযায়ী অপরাধ। definitely, এবং আপনাকে যে definitely কথাটা বলছি, কিন্তু আপনার মানুষের- নাম সংশোধন হবে, তার জন্য শুনানিতে আসুন। এটাকে কি আপনি আত্মহত্যার প্ররোচনা বলছেন? তাহলে আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? 20টা সেকেন্ড নেব, 20টা সেকেন্ড দিচ্ছি। নিন। মানুষের রুটি রুজি, আসছি, কর্ম, পার্থ দা আসছি। বাসস্থান, বেসিক প্রশ্নগুলো থেকে চোখ ঘুরিয়ে দিয়ে কখনো আধারের সাথে প্যানেল লিঙ্ক, কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর হায়ারিং, মানে আপনি কনভেনশনাল ভাবে চলতে চান, চেঞ্জ আপনি চান না। মানুষকে ঘোরানোটা অমানবিক, মানুষকে লুটের চক্রান্ত, মানুষের কর্মসংস্থান, বেকারত্ব, মূল ইস্যুগুলো বেশ, থেকে বেশ, চোখ বেশ, ঘুরিয়ে দিয়ে বেশ। মানুষকে এই ঠিক, চক্করে ঘোরানোর ঠিক, আসুন, চক্রান্ত, আসুন, এবার এটাই একটা অমানবিক। বিরতি নেব, কিন্তু আমার একটা জায়গায় খুব মানে অবাক লাগে। ধরে নিন আজকে কোনো একটা সংস্থা আপনাকে 1000 টাকা করে দেবে বলে ঠিক করলো, আর সেই 1000 টাকা নেওয়ার জন্য বিরাট লম্বা লাইন হলো, অন্তত ধরে নিন 10,000 লোকের লাইন। কেউ কি মারা যাবেন ওই লাইনে দাঁড়িয়ে? যে আপনি এই লাইনে আসছেন, ধীরে ধীরে গেলেই আপনি 1000 টাকা পাবেন। নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে মানুষ মারা গেলেন। আমরা এরকম প্রচুর জায়গা দেখি যেখানে কম্বল বিতরণ হয়, অর্থ দেওয়া হয়, খিচুড়ি খাওয়ানো হয়, বিরাট বিরাট লাইন, মানুষ মারা যান না। তাহলে লাইনে দাঁড়িয়ে মানুষ মারা যায় না, কেন মারা গেছে সেই কারণটাকে খোঁজা হয়তো পোস্টমর্টম বা অটোপসি রিপোর্টেরও সম্ভব নয়। কিন্তু আমি পরিষ্কার দাগিয়ে দিচ্ছি, আমিও তো দাগিয়ে দিচ্ছি তাহলে, যে এসআইআর এর আতঙ্কে আমার রাজ্যে 50 জন মানুষের মৃত্যু হয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবে করোনার সময় করোনার আতঙ্কেও বহু মানুষ মারা গেছেন যার করোনা হয়নি, সে লোকটাও হার্ট ফেল করে মারা যেতে পারে, বা হয়েছে এরকম ঘটনা যে মানুষ আতঙ্কে মারা গেছে করোনার সময়। এবং সেটাও তো করোনারি আউটবাস্ট, সেটা করোনার আউটবাস্ট হতে পারে, কিন্তু তাকে তো আপনি করোনায় মৃত্যু বলতে পারেন না। প্রিয় সঞ্চালক, করোনায় অনেক মানুষ করোনার পরে সাইকোফিয়াসিসে ভুগেছেন, আতঙ্কে, ভীতিতে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার মানুষের আতঙ্ক থেকে আসতে পারে, এটাই তো বিজ্ঞান। কিন্তু আপনার গালগপ্পটা বিজ্ঞান না, পদ্ধতি বিজ্ঞান দায়ী, এটাই। সেটা তো আপনি বলতে পারবেন না। এই তো আবার আতঙ্কের জন্য আমার পদ্ধতি দায়ী। আমি একটা বিরতি নিয়ে ফিরে আসবো। ফিরে আসার পর আপনাদের সামনে আমরা নিয়ে যাব যে বিভিন্ন জায়গায় প্রশাসন, রাজ্য সরকারি প্রশাসনও আক্রান্ত হচ্ছেন। আমি একবারে ছবিগুলো কয়েকটা দেখি, একবারে পার্থদার কাছে যাব, কারণ পার্থদার হয়তো আগের রাউন্ডে কিছু বলার আছে। এবং এই যে প্রশাসন আক্রান্ত হচ্ছেন, লালবাগে যেভাবে পুলিশের গাড়িকে পুলিশের সামনে ইট দিয়ে ভাঙতে দেখলাম, আমি তো এর জন্য পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ওই গন্ডগোলের ছবি মুর্শিদাবাদের বেলডাঙ্গার কথা বলছি না। এই যে এই ছবিটা দেখুন, এটা এসডি অফিসের সামনে পুলিশের গাড়ি, একবার অ্যাম্বিয়েন্স দিয়ে শোনাও দেখি কি হচ্ছে এখানে। দেখি আগের ছবিটা নেই, ভাঙার পরের ছবিটা আছে আমাদের কাছে। দেখুন, এবার একটা বিরতি নিই, বিরতির পর আমার প্রশ্ন থাকবে এই জায়গায় যে বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ, এবং আপনাদেরকে বলে রাখি যে কয়েকদিন আগে চাকুলিয়াতে যে ঘটনা ঘটেছে, বিডিও অফিসের মধ্যে ঢুকে খাতাপত্র ছিঁড়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়ে এই লুম্পেন বাহিনী, এই যে অ্যাগ্রেসিভ অর্ডারে যারা চলছে, এরা কার আশকারায় চলছে? যারা সরকারের সম্পত্তির ক্ষতি করছে, এবং বিন্দু মাত্র তারা দ্বিধা করছে না সরকারি সম্পত্তির ক্ষতি করতে, গাড়ি জ্বালিয়ে দিতে, আগুন লাগিয়ে দিতে, সরকারি অফিস, পুলিশের গাড়ি পুলিশের সামনে ভাঙচুর করছে, পুলিশ হাতজোড় করে সরিয়ে দিচ্ছে যে সরে যান, নো লাঠি। পুলিশের গাড়ি ভাবতে পারছেন আপনি যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে? কেন এই ধরনের শৃঙ্খল পরিস্থিতি? আসবো বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকুন। আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া, আমি বলছি হয়তো সবটা কন্ট্রোল হয়ে যাচ্ছে এখন আপাতত, কিন্তু এর কি ভয়াবহ দিক আগামী দিনে রয়েছে, মানে ভাবা যেতে পারে এই বিষয়ে। আমি বলছি রাজ্য সরকার, রাজ্য প্রশাসন তাকে টার্গেট করছে। বিডিও অফিস কার? রাজ্য সরকারের। পুলিশের গাড়ি কার? পুলিশ দপ্তর কার? খোদ মুখ্যমন্ত্রীর দপ্তর। একে ভাঙচুর, পাশে ইটের গাদা থেকে ইট নিয়ে মেরে ভাঙচুর করছে। যদি টার্গেট পয়েন্টে নির্বাচন কমিশন বা বিজেপি হয়, রাজ্য সরকার আক্রান্ত হচ্ছে কেন বারবার করে?
তাই এই জায়গাটা তো কখনোই ভাঙচুর বা এই ধরনের ঘটনা সমর্থনযোগ্য না। কিন্তু কেন বিডিও অফিস টার্গেট হচ্ছে? নির্বাচন কমিশনের অফিস নিশ্চয়ই সেটা নয়, কিন্তু নির্বাচন কমিশনের শুনানি কেন্দ্র সেটা। মানুষ এর একটা উপলব্ধি হয়েছে যে যেভাবে মানুষকে তেন কারণে ডাকা হচ্ছে, যথেচ্ছাচার ভাবে ডাকা হচ্ছে, সেটা অমানবিক দিক। আবার আমি অমানবিক শব্দটা ব্যবহার করতে কারণে আমি বেশ কিছু বুথে আজকে সারাদিন সারা জেলায় ঘুরে বেরিয়ে বেশ কিছু মানুষ আবার প্রশ্ন করেছে যে আমার ছেলে 6টা নয়, আমার ছেলে মেয়ে মাত্র 3 জন বা 4 জন, অথচ তাকে দেখানো হয়েছে তার 6-এর বেশি সন্তান, তাই জন্য তাকে এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে। কেন ডাকা হলো? খোঁজ করে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে এআই জেনারেট এই ধরনের পরিসংখ্যান বের করতে গিয়ে সাধারণ গ্রাম বাংলায় একই বাবার নাম বহু মানুষের রয়েছে। অর্থাৎ মুজিবুর রহমান বা শ্যামল বর্মন বা তরুণ জানা, এই যে নাম, কমন যে নামগুলো, একদম সেগুলো অনেকেরই বাবার নাম, এবং সেগুলো এআই জেনারেটেড করতে গিয়ে একজনের ছেলে হয়তো নয়, তাকেও দেখিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে বহু মানুষকে শুধু তার 6-এর বেশি সন্তান বলে তার সন্তানদের ডাকা হয়েছে, আর তাকে ডাকা হয়েছে। এটা অমানবিক নয়? এই মানুষগুলো হয়রানির শিকার হচ্ছে। তাহলে পার্থদা, আজকে- একটা জায়গায় আজকে- আপনি পার্থদা, আমি আপনাকে ভীষণ রেসপেক্ট করি, ভীষণ। কারণ কেন কি, আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আপনি যেভাবে বন্যা দুর্গতদের মানুষের পাশে গেছেন, উত্তরবঙ্গের পরিস্থিতি আপনি ডুয়ার্স অঞ্চল এলাকার মানুষের সব জায়গায় ওভারঅল, আমি খুব ট্রুলি বলছি, এই প্রথম আপনি একজন তৃণমূল নেতা, প্রাক্তন সাংসদ, বর্তমানে দায়িত্বে থাকা একজন মানুষ স্বীকার করলেন যে ত্রুটিটা এআই এর, বিজেপি ম্যানিপুলেটেড নয়, ত্রুটিটা ওভার টেকনোলজি ডিপেন্ডেন্সির, অর্থাৎ হাইলি টেকনোলজি ডিপেন্ডেন্সি, যেটা কংগ্রেসও একটা সময় বলে এসছে। এত দ্রুততা কেন? দ্রুত করতে গেলে কি করতে হবে? আমাকে ডিজিটাল সাহায্য নিতে হবে, এআই এর সাহায্য নিতে হবে। আপনি বললেন যে এটা কিন্তু এআই এর প্রবলেম। এইটাই তো ফেলাসি। এই দ্রুত Thank you, পার্থদা। সম্পন্ন করাটাই তো হচ্ছে বিজেপির কাজ। তা সেটাই তো- নির্বাচন কমিশন সেই কাজটা করতে গিয়ে আমরা এক একটা আমরা করে আরো যে পদ্ধতি প্রশ্নগুলো গ্রহণ করছি। অশোক দা, অশোক দা, আমরা দাদা তোমাকে আমরা আমরা আরো যে প্রশ্নগুলো তুলছি, হ্যাঁ, মানুষকে খুব সিল্লি কারণে ডাকা হচ্ছে, তাই ক্যাটেগরিক্যালি তালিকা প্রকাশ করা হোক কি কারণে ডাকা হচ্ছে, একদম পার্টিকুলার কি কারণ। কারণ এখন যে নোটিশগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে হাতে, সেখানে কিন্তু খুব পার্টিকুলার কারণ লেখা নেই। এবার তো দিতে হবে, সুপ্রিম কোর্টের পরে তো দিতে হবে, সুপ্রিম কোর্টের সেটা অর্ডারের দিতে পরে। হবে। আমরা তো এই চাচ্ছি, ট্রান্সপারেন্সিটা দরকার। এই ট্রান্সপারেন্সি একদম। নেই বলে সমস্যা। ঠিক। আর বিজেপির নেতাদের হাতে আমরা দেখেছি কারি কারি ফর্ম 7 এর বান্ডিল তারা নিয়ে এসপি অফিস, বিডিও অফিসে জমা দিচ্ছে। একজন মানুষ 10-এর অধিক এই ধরনের ফর্ম জমা দিতে পারে না, তাহলে তারা কিভাবে এত ফর্ম কালেক্ট করছে এবং এত মানুষের নামে আচ্ছা অবজেকশন পার্থদা, দিচ্ছে? সেই কারণের এটাতেই জন্য কিন্তু ফর্ম কেড়ে কোথাও নিয়ে পুড়িয়ে একটা দেওয়া যায়? পার্থদা, সেই মানুষের- কারণের জন্য ফর্ম কেড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া যায়? মানুষের যেখানে ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, ডি ভোটার আগামী দিনে হতে যাচ্ছে, কিংবা আগামী দিনে তার সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন আসবে, সেই প্রশ্নে দাঁড়িয়ে একদল মানুষ যদি উচ্ছৃঙ্খল ব্যবহার করে, আমি উচ্ছৃঙ্খল ব্যবহারকে কখনোই সমর্থন করি না, পার্থদা, কিন্তু ফর্ম পুড়িয়ে দেওয়া যায়? আপনি আমাকে শুধু তারা এইটুকু যে বলুন। ঘটনাগুলো করে এটা সেগুলো তো কিন্তু এটা তো সাংবিধানিক মানুষের বৈধতা একটা আছে, চরম ফর্ম 7 জমা দেওয়া যায়। পার্থদা, ফর্ম 7 জমা দেওয়া যায়, এটা তো সাংবিধানিক অধিকার আছে মানুষের। সেই ফর্ম এভাবে পুড়িয়ে দেওয়া যায় হাত থেকে কেড়ে নিয়ে? 10-এর বেশি একজন মানুষ ফর্ম জমা দিতে পারে না। একজন মানুষ 10-এর বেশি ফর্ম জমা দিতে পারবে না, সেখানে 1000, 100, 150 ফর্মের বান্ডিল নিয়ে কি হবে? আচ্ছা, আমি জানি না এটা আইনে কোথাও লেখা আছে কিনা যে 11টা ফর্ম আছে। পুড়িয়ে দেবে। আপনি জেনে নেবেন, না পুড়ে দেওয়ার আইন কোথাও আমি নেই। সেটাই আমি তো এটা আপনাকে বলছি জিজ্ঞেস না। করছি, 10-এর কিন্তু- বেশি ওই নিয়মটা আমি জানি, কিন্তু 10-এর বেশি হয়ে গেলে পুড়িয়ে দিতে হবে, এটা আমি জানি না। মানুষ প্রতিরোধ গড়ে তুলছে, সেই জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে তারা অন্যায়ও করছে। বেশ। যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ব্যবস্থা নেওয়া উচিত, হ্যাঁ। কিন্তু মানুষের আবেগ, মানুষ কি কারণে করছে, সেই জায়গাটাও কিন্তু নির্বাচন কমিশন সহ প্রশাসনকে উপলব্ধি করছে। একদম। কিন্তু এটাও বাস্তব যে এর আগে চাকুরিয়াতেও গ্রেপ্তার হয়েছে, একদম পার্থদা ঠিক বলছেন, যে প্রশাসন কাজ করছে। এমনকি বেলডাঙ্গার ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশের এসপি সামনাসামনি গিয়ে কথা বলেছেন, মানুষের ক্ষোভ প্রশমনের কথা বলেছেন, সবই হয়েছে। কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়, পুলিশ পোস্ট যে অ্যাক্টিভ ভূমিকা নিচ্ছে নিশ্চিতভাবে প্রশংসাযোগ্য, আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই অডাসিটি তাদেরকে কে দিল যে পুলিশের গাড়িতে রাস্তার পাশে থাকা থান ইটের গাদা থেকে ইট তুলে নিয়ে মারা যায়?
পার্থদা, এই যে ধৃষ্টতা, এই যে সীমাহীন বর্বরতা, যে বর্বর এক দল মানুষ করছে বিভিন্ন জায়গায়, তাদের সাহসটা কে দিল? আমার প্রশ্ন সেখানে। আমার পুলিশের ভূমিকা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু ফর্ম কেড়ে নেব, ফর্ম কেড়ে নিয়ে বিডিও অফিসে এসডি অফিসের সামনে জ্বালিয়ে দেব, এই ধৃষ্টতাকে অ্যালাউ করা যায় না। সভ্য সমাজ, সুস্থ সমাজ, পরিশীলিত সমাজ, দাদা, যে বাংলা বাঙালির কথা বলছেন, বাঙালির ধৃষ্টতা মানবে না কখনো। মনিদা প্লিজ। এলাউ করা যায় না, এটা যেমন ঠিক, আবার অনৈতিক ভাবে 100 জনের ফর্ম জমা দিয়ে 100 জন লোককে ভোটার লিস্ট থেকে কেটে দেওয়ার অধিকার ওই মানুষের নেই। যদি কোনো ব্যক্তি আইন অমান্য করে 10-এর বেশি ফর্ম নিয়ে জমা করে, তো তাকে আপনার ধরিয়ে দিন, ওখানে প্রশাসনিক আইনগত করুন। তা বলে আইন আপনি নিজের হাতে তুলে নেবেন? আপনি বলুন তো, বাঁকুড়ায় এরকম একটা ধরিয়ে দেওয়া অবজারভার, স্পেশাল অবজারভার যারা কেউ যদি অন্যায় করে, দেবাশিস, যতটা মনে হচ্ছে পার্থদা, বাঁকুড়ায় ধরিয়ে দেওয়া হয়নি, উত্তম মধ্যম ঝাড় দেওয়া হয়েছে। আমি ওই সঠিক বাংলা শব্দটা এখানে বলতে পারছি না, যেহেতু টিভিতে করছি। বাঁকুড়ায় ধরিয়ে দেওয়া হয়নি, কোমর ভেঙে দেওয়া হয়েছে। না, আমি পার্থদাকে বলতে চাই, মগরাহাট সম্ভবত যে আমাদের অবজারভার, স্পেশাল অবজারভারকে ধরা হলো, মগরাহাটে আজকেও হয়েছে। হ্যাঁ, চারজনের এগেইনস্টে যে এফআইআর করতে বলেছে, আজ পর্যন্ত একজনের এগেইনস্টে এফআইআর হয়নি। আবেগ, আপনার পুলিশ বলছে ওটা আবেগ, ওদের আবেগকে সামাল দিতে হবে। তো আবেগকে সামাল দিতে হবে, আইন তুলে নেবেন? আপনার কি সাধারণ সম্পাদক, লিফটে আসা নেতা, সে বলছে রবীন্দ্রসঙ্গীত হবে, তার ডিজেও বাজাও। তা কাজটা কে করছে? আপনারা তো উস্কাচ্ছেন মানুষকে। আজকে যে মানবিক অমানবিকের কথা বলছেন, মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি করছেন, এই আতঙ্কের দায় তো আপনাদের। আপনাদের তৈরি, বারবার ভয় দেখাচ্ছেন, পার্টি অফিসে ডেকে নিয়ে আসছেন, পার্টি অফিসে ডেকে নিয়ে, আমার কাছে তথ্য আছে, এই দমদমে চলুন, দমদমের কাউন্সিলর পার্টি অফিসে ডেকে এনে ভয় দেখাচ্ছে বয়স্ক লোকগুলোকে। আপনারা পানিয়াটিকে একটা আঙুল নেই, সে মারা গেছে, নির্বাচন কমিশনকে দিয়ে এই তালিকাটা প্রকাশ করানো হোক। আপনারা যদি পুলিশ প্রোটেকশন চালান, পার্থদা, আপনি ভালো আপনি ভালো মানুষ, তৃণমূল কংগ্রেসের নেতারা উইদাউট পুলিশ প্রোটেকশনে বেরালে পাবলিক বুঝে নেবে নেতাদের। আমি এত বড় কথা বলছি না, আমি এটা বিশ্বাস করি। অভিষেক ব্যানার্জি বলছে ডিজে বাজাবে, মজা হচ্ছে। এখানে ব্যক্তিগত আক্রোশ নয়, মানুষের স্বার্থে কে দল কোথায় রয়েছে। যদি সীমাহীনতা আন্দোলন, দেখুন, যে কোনো আন্দোলন, অ্যাজিটেশন, তার একটা সীমা থাকবে। সীমা ক্রস করে যাওয়া, মারাত্মক বিধ্বংসী আন্দোলন, এখন যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সাংবাদিকদের ছাড়ছে না, পুলিশকে ছাড়ছে না। আপনি ভাবতে পারেন এই আন্দোলন কোথায় গিয়ে থামতে পারে? আপনি ভাবতে পারেন আপনি, আপনার পরিবার যদি একবার ওই আন্দোলনের সামনে পড়ে যান, কি হতে পারে? আপনারা ভাবুন, এই যে সীমাহীন বা লাগাম ছাড়া যে বলগা ঘোড়া দৌড়চ্ছে, বলগা হরিণ দৌড়চ্ছে, তাকে কন্ট্রোল করার দরকার। পুলিশকে বাড়তে দ্বিধা নিচ্ছেন। আইসি চাকুলিয়ার ঘটনায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে। সাধারণ মানুষ তো ছেড়ে দিন, জাতীয় সড়ক অবরোধ থাকছে, বিডিও অফিসের সামনে টায়ার জ্বলছে। আমি একসঙ্গে 6 উইন্ডো আপনাদেরকে দেখাবো কিভাবে বিভিন্ন জায়গায় টায়ার জ্বলেছে। আজকে একটা বিরতির পর ফিরে এসে তারপর অশোকদা এবং অমিতাভদা বলবেন। আমি দ্রুত ফিরে আসছি, দেখাবো কি ছবিটা এখন দেখি একবার। এই দেখুন, একদিকে বাসন্তী, কাটোয়া, অশোকনগর, হাড়োয়া, মগরাহাট, বাদুড়িয়া, শিমুলতলা, প্রত্যেক জায়গায় অবরোধ, আগুন লাগানো, পুলিশের গাড়িতে হামলা, টায়ার জ্বালানো এবং বিক্ষোভ। কেন? শুনানিতে ডাকা হয়েছে। কেন শুনানিতে কেন ডাকা হয়েছে? আসবো ফিরে। আমার কথাই, এইখানে যদি প্রকল্পের নামে ডাকা হতো মানুষকে, যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে, আপনারা চলে আসুন, মানুষ আগুন লাগাতো, ভাঙচুর করতো? আসলে কোনো একটা রেগুলার এক্সারসাইজকে, যেটা অশোকদা বললেন, সেটা ছেড়ে যদি কেউ একটু এক্সেপশনাল করতে চায়, আমরা মানতে পারবো না। যা হোক, আমাদের মানে ওই ঘাড় নামিয়ে যে এদিক ওদিক ঘুরিয়ে দেখবো সেটা চলবে না। একটা ছোট্ট বিরতি নেব, নিয়ে ফিরে আসবো, আলোচনা থাকবো, অশোকদা বলবেন ফিরে। অশোকদা, এই সীমাহীন আন্দোলনের নামে ভাঙচুর কিভাবে দেখছেন? এই দেখুন, এক এক করে সব ছবি আমরা দেখাচ্ছি। দেখুন, আন্দোলনের নামে ভাঙচুর কিংবা পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এটা চরম বেআইনি কাজ, আমরা সমর্থন করি না। কিন্তু আন্দোলনের নামে যদি কেউ অবরোধ করেন, আন্দোলনের নামে যদি টায়ার জ্বালান, আন্দোলনের নামে যদি কেউ ধর্ণা দেন এবং রাত জেগে ঘেরাও করে রাখেন,
তাহলে জানবেন সেই আন্দোলনের অধিকারটাও কিন্তু এই ভারতবর্ষের পবিত্র সংবিধান Definitely. তাদের দিয়েছে। Definitely. সুতরাং আপনি এখানে বসে একদম। দাগিয়ে দিতে পারবেন না কোন ব্যাপার নিয়ে আন্দোলন করা উচিত আর কোন ব্যাপার নিয়ে আন্দোলন করা উচিত নয়, এটা দাগিয়ে দেওয়া যায় না। আপনি বলছিলেন একটু আগে রেগুলার এক্সারসাইজের আপনারা তো বাইরে সীমারেখা maintain করতে পারছেন। রেগুলার এক্সারসাইজ, এই সীমারেখাটা কে তৈরি করে দেবে? বিজেপি? আপনারা? বিজেপি মোদি কেন মিডিয়া? করবে? কে? আমরা কেন করব? কে 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 আর দেশে আইন ব্যবস্থা না, বলে কে, কিছু কে? নেই, অশোকদা। কোন আন্দোলনের সীমারেখা কে তৈরি দেশে করে আইন দেবে? ব্যবস্থা নেই। আরে বেআইনি কাজ করলে গ্রেফতার করুন, কে মানে বারণ করেছে? ইট ছোড়া যায় ট্রেনে, আরে আমি বললাম বেআইনি কাজ করলে গ্রেফতার সরকারি করুন। বাস, এনবিএসটিসি পার্থদারি বাস ছিল, শুনুন হয়তো না, শুনুন, NBSTC আমি বাস। আমি আমি একটা কথা চালিয়ে দেওয়া যায়। আমি একটা কথা বলছি, মজার তাহলে- ব্যাপারটা কোথায় জানেন? মজার ব্যাপারটা আমি জানি বেশি সময় পাবো না, বলতে দেবেন, হ্যাঁ একটু আনইন্টারাপ্টেড বলতে দেন, আনইন্টারাপ্টেড। ব্যাপার হচ্ছে নোটবন্দিকে সামনে রেখে আপনি লুট করতে পারবেন, আন্দোলন করতে গেলে বলবে চুপ, এখন নোটবন্দি চলছে। করোনাকে সামনে রেখে চাল চুরি হবে, ট্রিপল চুরি হবে, আন্দোলন করলে চুপ, এখন করোনা চলছে। আপনাদের ব্যাপারটা দাঁড়িয়ে গেছে সেই জায়গাটা। এটাই হচ্ছে রাজনীতির প্রবলেম। আপনারা কি করেন, যে কোনো একটা পারসেপশনের সঙ্গে কমন করে দেন পারসেপশনটা। আমার আন্দোলন বলে common? করতে কে বারণ করেছে? নোটবন্দি আমি বলছি এই যে শুনুন না। আগুন লাগানো বিডিও অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর দেবাশিস হয়েছে, দা, দেবাশিস দা। ডু ইউ সাপোর্ট ইট? না না, কেউ সাপোর্ট করে না। তাহলে আপনি কেন বলছেন আপনি আন্দোলন আমার করা মুখে যাবে না? কেন বসাচ্ছেন? কিন্তু আপনার মুখে আমি বসাচ্ছি, শুনে নিন। আপনি আপনি বসাচ্ছেন বললেন তো। আপনার মুখে বসাচ্ছেন তো, ঠিকই নোটবন্দি বলেছেন। নিয়ে বলতে গিয়ে আপনি বলেছেন একদম কোট আনকোট, আপনি আবার রিপ্লে করে চালান, রেগুলার এক্সারসাইজের বাইরে গিয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে। দেখুন, আপনার মতন হয়তো অর্থনীতি বুঝতেন না, নরেন্দ্র মোদীর মতো অর্থনীতি বুঝতেন না, কিন্তু ভারতবর্ষে একটা মানুষ ছিলেন ডক্টর মনমোহন সিং, দু একটা অর্থনীতি বুঝতেন, আপনাদের মতো নয়। না, না, উনি বলেছিলেন ইট ওয়াজ অ্যান অর্গানাইজড লুট। সে অর্গানাইজড লুট প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে মানুষকে হয়রানি স্বীকার করিয়ে আতঙ্কে যখন 2 শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে মারা যায়, তখন আপনি বলবেন সেটা রেগুলার এক্সারসাইজের বাইরে গেছে, তাই আমরা মেনে নিতে পারছি না। বেশ, তার সঙ্গে এর আজকের এসআইআর আপনি বলেছেন, সম্পর্ক নেই। আপনি বলেছেন এর নোটবন্দি সঙ্গে নিয়ে এই কথা। এসআইআর এর কোনো সম্পর্ক নেই। এটা আমি একই সেটাই জিনিস। বলছি। এসআইআর কে সামনে রেখে আমি সেটাই হিয়ারিং বলছি। হয়রানিকে সামনে রেখে নতুন করে বেশ, অমিতাভ দা, ডেমোগ্রাফি please, চেঞ্জ please, করার please, চক্রান্ত করছে please। বিজেপি এবং তৃণমূল। আচ্ছা, অমিতাভ দা কি মনে হচ্ছে পুরো বিষয়টা দেখে? অমিতাভ দা, আপনার যোগাযোগ মনে হয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এখন। যাও, আমরা চেষ্টা করবো অমিতাভ দার সঙ্গে যোগাযোগ করতে। পার্থদা প্লিজ। দেখুন, আমরা তো আমাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেছি যে এসআইআর নিয়ে একটা অস্বচ্ছতা চলছে, বিজেপি পেছন থেকে মদত দিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে একটা ডার্টি গেম, ডার্টি পলিটিক্স করছে, এবং এটা কোনো প্রিপেয়ারনেস ছাড়াই এসআইআর তড়িঘড়ি করে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের এই যে বারে বারে হস্তক্ষেপ, এটাই থেকে প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন প্রস্তুতি ছিল। আজকে অ্যাডমিট কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিকে কেন নাকচ করা? আমরা তো বরাবর বলছিলাম যে মানুষের কাছে যে অ্যাভেলেবেল ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট, আজকে আধার কার্ড ভারত সরকারের দেওয়া, আজকে অন্যান্য নির্বাচন কমিশনের দেওয়া এপিক কার্ড, সেগুলোকে অ্যালাউ করা হচ্ছে না। পার্থদা, অমিতাভ দা রয়েছেন আমাদের সঙ্গে, প্লিজ লাস্ট টাইম একটু ওনাকে দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে ঠিক আমরা ঠিক ঠিক সন্দিহান, এই ট্রান্সপারেন্সি আমরা চাই একদম। অমিতাভ দা প্লিজ। আমার সঙ্গে কানেকশন ছিল না দেবাশিস। হ্যাঁ, না, আমার প্রশ্ন হচ্ছে এই যে আন্দোলনের নামে ভাঙচুর, বিভিন্ন জায়গায় অবরোধ, আমি এর সঙ্গে বেলডাঙ্গাকে জোড়াচ্ছি না একেবারে, কিন্তু পাশাপাশি পুলিশের গাড়ি যেভাবে তছনছ করা হচ্ছে, আন্দোলনের অধিকার আছে এখানে। কংগ্রেসের অশোকদা বহুদিনের রাজনীতি করা মানুষ বলছেন, কিন্তু সীমারেখাটা বারবার লঙ্ঘিত হচ্ছে কেন? বিডি অফিস চাকুলিয়াতে, দিনাজপুরে জ্বালিয়ে দেওয়া হলো, বাস পোড়ানো হচ্ছে, বেলডাঙ্গা যুক্ত করলে দুবারের ঘটনায়, সিএ এবং এবারে পার্থদার কটা এনবিএসটিসির বাস পুড়েছে, পার্থদা হিসাব দিতে পারবে। কেন হবে এটা? না, এটা দেখো দেবাশিস, এর একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। সেটা হচ্ছে বাংলার সাধারণ মানুষ দেখেছেন যে এইভাবেই রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হয়, সিদ্ধি লাভ হয়। বিধানসভা ভাঙচুর করেও, শিল্প সম্ভাবনাকে বিনষ্ট করে দিয়েও, প্রচুর শিক্ষিত বাঙালি ঘরের ছেলে মেয়েদের সঙ্গে প্রতারণা করেও ক্ষমতায় থাকা যায়। অতএব যদি মানে চাপ সৃষ্টি করতে হয়, তাহলে বিশৃঙ্খলাটা একটা ভালো রাস্তা। স্ট্রিট ফাইটিং এর কায়দায় যদি বিশৃঙ্খলা তৈরি করা যায়, তাহলে যে পক্ষকে আমরা বক্তব্য শোনাতে চাইছি, সে পক্ষ বক্তব্য শুনতে এবং মানতে বাধ্য হয়। এই ব্যাপারটা তাদের কাছে দৃষ্টান্ত রয়েছে, ঐতিহাসিক দৃষ্টান্ত সমস্ত রয়েছে, এমনকি রাজনৈতিক ক্ষমতা লাভও করা যায় সেই দৃষ্টান্ত তাদের কাছে রয়েছে। ফলে মানুষ এখন সেই
সেই কয়েন দিয়েই পে ব্যাক করছে। এবং একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে বিগত মানে 15 বছর ধরে রাজ্যে পুলিশকে কার্যত ঠুঁটো জগন্নাথ বানিয়ে দেওয়া হয়েছে। তারা তারই কি মানে ফলশ্রুতি শাসক দলের এগুলো আশ্রিত হচ্ছে? দুষ্কৃতী এটা বাহিনীর ভয়াবহ দিক। আক্রমণেই অনেক টেবিলের ধন্যবাদ তলায় দাদা। অনেক ধন্যবাদ। হাতে আর একদম সময় নেই, আমায় মার্জনা করবেন, হয়তো পুরো বক্তব্য আমি শোনাতে পারলাম না, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে ঠুঁটো জগন্নাথ বানিয়ে দেওয়া বা দলদাস, যে শব্দবন্ধনীগুলো আপনারা ব্যবহার করেন বিভিন্ন রাজনৈতিক বিরোধী, তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো, এটা কি সত্যি আগামী দিনে আরো ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে? আইন ব্যবস্থার উপর বুড়ো আঙুল দেখানোর প্রবণতা আগামী দিনে আরো বাড়তে পারে? এই প্রশ্ন থাকবে। আজকে এখানে শেষ করব। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে নজর রাখুন ক্যালকাটা নিউজের সঙ্গে।